গায়ত্রী ছিল আমার প্রথম প্রেম, আমার স্ত্রী সে। কিন্তু আজকাল গায়ত্রীকে আমার একদমই ভালো লাগে না। ভালো লাগে না বললে ভুল হবে, ওকে আমার আর সহ্য হয় না। ও ভালো খারাপ যাই করুক না কেন আমার অসহ্য বোধ হয়। ভালো না লাগলে হয়তো মানিয়ে চলা যায়, কিন্তু যদি সহ্যই না হয় তাহলে মানুষ কতদিনই বা একসাথে থাকতে পারে। অথচ হুট করে থাকবো না বললেই তো আর চলে না। প্রেম ভালোবাসার ব্যাপার হলে না হয় ছেড়ে যেতে পারতাম, ওই যাকে ব্রেকআপ বলে আর কি। কিন্তু 5 বছর সংসার করার পর তো একটা মেয়েকে অকারণে ছেড়ে দেওয়া যায় না। অবশ্য কারণ তো একটা আছে যে আমি ওকে এখন আর সহ্য করতে পারছি না। কিন্তু এই কারণ দেখিয়ে ডিভোর্স নেওয়া যায় না। অফিস থেকে বাসায় ফেরার পথে এসবই ভাবছিলাম। আজকাল কাজের ফাঁকে একটু অবসর পেলেই কিংবা কাজ করতে করতেও আমি এসবই ভাবি। কি ভাবি? গায়ত্রীকে আমার জীবন থেকে তাড়ানোর উপায়। এই মেয়েটাকে নিয়ে আমি সব সময়ই ভাবি। প্রেমের 3 বছর, তারপর এই সংসারের 5টা বছর কেবল ভেবেই চলেছি। শুধু ভাবনার বিষয়ে পরিবর্তন হয়েছে। প্রেমের সময় ভাবতাম কি করে ওকে আমার ঘরে আনবো, আর এখন ভাবি কিভাবে ওকে তাড়াবো। অদ্ভুত না? আমার বাসা 4th ফ্লোরে। লিফট ব্যবহার করলে সময় কম লাগবে, তাই কষ্ট হলেও সিঁড়ি দিয়ে উঠি। যতটা বিলম্ব করা যায় আর কি। ঘরে ফিরতে মন চায় না, কিন্তু সেই তো ফিরতেই হবে। একটা সময় ছিল যখন বিকাল 4টে বাজার আগে আমার চোখ ঘড়িতেই থাকতো। কখন 5টা বাজবে, কখন অফিস ছুটি হবে। 5টা বাজার পরবর্তী আধ ঘন্টায় আমি উড়ে বাসায় চলে আসতাম। গায়ত্রী আমার জন্য অপেক্ষা করত। আমার সারাদিনের কর্মক্লান্ত মুখের শেষ ফোঁটা ঘাম ওর আঁচলে মুছে দিয়ে তবেই তৃপ্তির হাসি হাসত। এখনো গায়ত্রী একইভাবে অপেক্ষা করে, কিন্তু আমি বদলে গেছি। গায়ত্রীর অপেক্ষা আমার কাছে স্রেফ আদিক্ষেতা মনে হয়। দরজার সামনে দাঁড়িয়ে বেল টেপার আগে সেই আদিক্ষেতা সহ্য করার প্রস্তুতি নিয়ে নেয়। তারপর ধীরে সুস্থে বেল টিপলাম, সাথে সাথে দরজা খুলে গেল। গায়ত্রী হাসি মুখে দাঁড়িয়ে আছে। দরজা জুড়ে দাঁড়িয়ে আছো কেন? সরে দাঁড়াও। আমার কথায় গায়ত্রীর মন খারাপ হয়, আমি জানি, কিন্তু আমি যত দূরে ঠেলে দিই গায়ত্রী তত কাছে আসে। এই জিনিসটাই আমার ভালো লাগে না। ও জানে আমি ওকে ইগনোর করি, তবুও কেন যেন বুঝেও না বোঝার ভান করে। তবে আজ ওকে কেমন যেন শান্ত মনে হলো। মহাপ্লাবনের আগে প্রকৃতি যেমন আশ্চর্য শান্ত থাকে তেমনি। চুপচাপ দরজা থেকে সরে দাঁড়ালো। রাতে খেয়ে দিয়ে পাশ ফিরে শুয়ে পড়লাম। গায়ত্রীর ঘুমানোর জন্য অপেক্ষা করছি। ফেসবুকে সামান্থা নামের একটা মেয়ের সাথে আমার পরিচয় হয়েছে। প্রথম দিকে চ্যাটিং করতাম, এখন ফোনে কথা বলি। গায়ত্রী ঘুমালে তবেই কথা শুরু করব। পাশ ফিরে থাকলেও গায়ত্রীর প্রতিটা দীর্ঘশ্বাস আমার কানে লাগছে, অথচ সামান্যতম অপরাধ বোধ কাজ করছে না, স্রেফ অসহ্য লাগছে। রাত 3টা বাজে, তখনও পলক ফোনে কারোর সাথে ফিসফিস করেই চলেছে। আজকাল প্রায় প্রতি রাতেই আমি চোখ বন্ধ করলে ও ফোনে কথা বলা শুরু করে। প্রথম প্রথম অস্বস্তি লাগতো। পলক জানে আমি পাশে আছি, তারপরে সে যদি অন্য কারোর সাথে কথা বলে তো আমি আর কি বলবো। মানিয়ে নিয়েছি। এখন ওই আলাপন শুনতে শুনতেই ঘুমিয়ে পড়ি। অবশ্য 2-1 দিন যখন রাতের এই সময়টায় ঘুম ভেঙে যায় তখনও শুনি কথা চলছে। নিঃশব্দ মাঝরাতে ওর ফিসফিসে কথাগুলো তীব্রতর হয়ে কানে আঘাত করে। মনের মধ্যে কোথায় যেন একটা সূক্ষ্ম ব্যথা কাজ করে। পলক কাউকে ফোনে সঙ্গ দিচ্ছে, আর আমি ওর পাশে শুয়ে কতটা নিঃসঙ্গ। মন কেন জানি বিদ্রোহী হয়ে ওঠে। আমি হঠাৎ করে উঠে বসে বেড সাইড ল্যাম্পটা অন করে দেই। ঘটনার আকস্মিকতায় পলক চমকে গেল, ফোনটা কানের কাছ থেকে সরাতে ভুলে গেল।
কেবল বিস্ফারিত চোখে তাকিয়ে আছে। আমার দৃষ্টি ওর উপর নিবদ্ধ। না, কোনো প্রতিবাদ বা ঝগড়া নয়, স্রেফ ওকে জানিয়ে দিতে চাই আমি চুপ করে থাকি তার মানে এটা নয় যে আমি অন্ধ, চোখে দেখি না, কিংবা বধিরও নই যে কানে শুনি না। শীতল কণ্ঠকে আরো শীতল করেই বললাম, পলক, তুমি কথা বলছো সেটা কোনো সমস্যা নয়, কিন্তু কি বলো তো, মাঝরাতে আওয়াজগুলো বড্ড কানে লাগে। সারাদিন সংসারের কাজের পর আমার একটু বিশ্রাম চাই। আই ওয়ান্ট টু স্লিপ ইন পিস। তাই তুমি দয়া করে বারান্দায় অথবা ড্রয়িং রুমে গিয়ে কথা বলবে। আমার এই দীর্ঘ বাক্যের মধ্যে পলক কোনো প্রতিবাদ করেনি। সে বারান্দায়ও যায়নি, কিংবা ড্রয়িং রুমেও না। সে মোবাইলটা রেখে চুপচাপ পাশ ফিরে শুয়ে পড়ল। আমিও ল্যাম্পটা অফ করে শুয়ে পড়লাম, কিন্তু বাকিরা তার দু চোখের পাতা এক করতে পারলাম না। হঠাৎ কোথা থেকে যেন মহাসমুদ্রে জোয়ার আসলো। সেই জোয়ারের পানি উপচে পড়ছিল আমার দু চোখ বেয়ে। আমি আবারও কাঁদবো কখনো ভাবিনি। ভেবেছিলাম আমার চোখ দুটো হয়তো পাথর হয়ে গেছে, কিন্তু না, আজ অবাক হলাম, সেখানে এখনো জলের অস্তিত্ব আছে। তাহলে শেষ কবে কেঁদেছিলাম সময়টা ঠিক মনে নেই। 3 বছর, আরো কিছু বেশিও হতে পারে। পলকের জন্যই শেষবার কেঁদেছিলাম। বিয়ের 5 বছর পরেও আমরা একটা বাচ্চার মুখ দেখতে পারিনি। অবশ্য সমস্যা আমার না, পলকের। 3 বছর আগে আমি যখন ডক্টরের চেম্বারে আমাদের টেস্ট রিপোর্টস নিয়ে বসেছিলাম, তখন পলক ছিল না। ওর অফিসে কি একটা কাজে আটকে গিয়েছিল, তাই আমি একাই রিপোর্টস দেখাতে গিয়েছিলাম। সব রিপোর্টস পুঙ্খানুপুঙ্খ রূপে দেখার পর ডক্টর সেন যখন বললেন, আপনার হাজবেন্ড সন্তান জন্মদানে অক্ষম, আপনি চাইলে মা হতে পারবেন, কিন্তু সে কখনো বাবা হতে পারবে না। আমি চোখে অন্ধকার দেখেছিলাম। একই সাথে আমার ডাক্তারের প্রতি ভীষণ রাগ হয়েছিল। আমার স্বামী যদি বাবা হতে নাই পারে, তো আমি কিভাবে মা হব? পলক ব্যতীত অন্য কাউকে আমি কল্পনাও করি না। সন্তানহীনতার ব্যথা কেমন হয় আমি জানি না, কারণ আমি সন্তানের সাহচর্য কখনো পাইনি। বাকি জীবনেও না হয় বঞ্চিতই থাকলাম, কিন্তু পলককে আমি কখনোই হারাতে পারবো না। চেম্বার থেকে বাসায় ফিরে সারাটা দুপুর বিকাল আমি প্রচন্ড কেঁদেছিলাম। পলক অফিস থেকে ফিরেই জানতে চাইল, ডক্টর কি বলেছে? আমি পলককে বলতে পারিনি যে তুমি কখনো বাবা হতে পারবে না। কথাটা ঘুরিয়ে বলেছিলাম, আমি কখনো মা হতে পারবো না পলক। পলক বেশ অনেকক্ষণ আমার দিকে অপলক তাকিয়েছিল। তারপর আমাকে বুকে জড়িয়ে বলেছিল, আমি তোমাকে আরো ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব গায়ত্রী। আমি চুপচাপ ওর বুকে মিশেছিলাম। প্রথম প্রথম খারাপ লাগলেও বেশ দ্রুতই সামলে নিয়েছিলাম আমরা। পলক অবশ্য মাঝে মধ্যে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলতো, কিন্তু আমার অনগ্রহ ছিল সর্বদাই। আমি চাইতাম না ও সত্যটা জানুক। ওর চোখে মুখে কোনো অপরাধ বোধ বা হতাশা আমি সহ্য করতে পারবো না। পলকও হয়তো একই কথা ভাবতো। এই জন্যই ডাক্তারের চেম্বারে আর আমাদের পা পড়ল না। আমরা বিষয়টা প্রায় ভুলেই গেলাম। সন্তান নামক অধরা স্বপ্নটা ছাড়াও বেশ ভালোই চলছিল আমাদের টোনাটুনির সংসার। সময় খুব দ্রুত কেটে যায়, সব ক্ষত সারিয়ে দেয়। হয়তো নতুন ক্ষত সৃষ্টির জন্যই, না হলে আমার সুখের সংসারে ভাঙন আসবে কেন? পলক এখন আর আমাকে চায় না। আমি বেশ বুঝতে পারি ও আমাকে সহ্য করতে পারে না, কিন্তু আমি ওকে ভালোবাসি, ভয়ানক ভালোবাসি। তাই বারবার কাছে ছুটে যাই। যতটা দ্রুততায় আমি ওর কাছে যাই, তার থেকেও তীব্রতর ওর প্রত্যাখ্যান। কিন্তু আর না, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ডিভোর্সের
প্রসেসিং চলছে। অনেক ইচ্ছা থাকা সত্ত্বেও পলক যেটা করতে পারছে না, সম্পূর্ণ অনিচ্ছা নিয়েও সেই কাজটা আমি করব। কারণ আমি পলককে ভালোবাসি। ওকে মুক্তির চিঠিটা দিয়েই তবে ঘর ছাড়ব। আর কয়েকটা দিনের অপেক্ষা মাত্র। ডিভোর্স পেপারটা হাতে নিয়ে পলক বসে আছে। গায়ত্রী চলে গেছে। আজ অফিস থেকে ফিরে ওর মুখ দেখতে হয়নি, আর কখনোই দেখতে হবে না। পলকের কি এখন খুশি হওয়া উচিত? কিন্তু সে খুশি হতে পারছে না। কেন পারছে না সেটাও বুঝতে পারছে না। রাতে শেষবারের মতো গায়ত্রীর হাতের রান্না খেয়েছে পলক। যাওয়ার আগে মেয়েটা রান্নাও করে রেখে গেছে। সবকিছু আছে আগেরই মতো, নেই শুধু গায়ত্রী স্বয়ং। ঘুমানোর আগে এক মগ ব্ল্যাক কফি খাওয়া পলকের বহুদিনের অভ্যাস। বারান্দায় বসে অনেকক্ষণ কফির জন্য অপেক্ষা করে যখনই পলকের মেজাজটা চড়েছিল, তখনই মনে হলো রাগ কার প্রতি? গায়ত্রী তো নেই। পলক নিজেই কিচেনে গিয়ে কফি বানালো। সে উপলব্ধি করলো ব্যাপারটা যথেষ্টই বিরক্তিকর। রাত বিরেতে কফি খাওয়ার অভ্যাসটা ছাড়তে হবে। আর গায়ত্রী এত বছরের বসবাসের সূত্র ধরে সেও একটা অভ্যাসে পরিণত হয়েছিল। তাকেও ঝেড়ে ফেলতে হবে মন থেকে। এমন কঠিন কিছু নয় নিশ্চয়ই। আজ সামান্থার সাথে সারা রাত কথা বলা যাবে। একটা নির্ঘুম প্রেমময় রাত হতে চলেছে আজকে। রাতের এক প্রান্তে যখন চলছে স্মৃতি ভোলার মহড়া, অন্য প্রান্তে সেই স্মৃতি আবার কাউকে দু চোখের পাতা এক করতে দেয় না। নির্ঘুম রাত সেও কাটায়। প্রেমময় আলাপে রঙিন নয়, বরং চোখের জলে ভেজা এক স্যাঁতসেঁতে রাত। সে রাত দীর্ঘ। ঘড়ির কাঁটাও যেন স্থির, অসহায় সমর্পিত রাতের কাছে। সামান্তার সাথে পলকের প্রেম সম্পর্কটা বিয়ে পর্যন্ত গড়িয়েছিল। তারপরেই পলক জানতে পারে সে কখনো বাবা হতে পারবে না। এত বড় সত্যটাকে মেনে নিয়ে গায়ত্রী তার সাথে থাকতে রাজি হয়েছিল, এমনকি কথাটা লুকিয়েও রেখেছিল। কিন্তু সামান্থা মানেনি। পলক এখন একা। সে নিজে নিজে অনুতপ্ত হয়। গায়ত্রীর কাছে ফিরতে মন চায়। মোবাইল থেকে নাম্বারটা ডিলিট তো অনেক আগেই করেছিল, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে। ডায়াল করতেই রিং হলো। পলক উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করে। এই সিমটা যে গায়ত্রী ব্যবহার করে এমন তো নাও হতে পারে। হঠাৎ ওপাশ থেকে সে চেনা কণ্ঠ ভেসে আসে। হ্যালো। পলক একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে সিমটা চেঞ্জ করেনি তাহলে। আমি পলক। বলো। কোনো ভূমিকা না করেই বলে ফেলে, দেখা করতে পারবে? ওপাশে খানিক নীরবতা। কোথায়? সেটা তুমি জানো। বছর তিনেক বা আরো পরে পলক গায়ত্রীর সামনে দাঁড়ায়। এতদিনে একবারও খোঁজ নেওয়া হয়নি। সেই পুরানো জায়গা যেখানে ওরা চুটিয়ে প্রেম করে বেড়াতো। অবশ্য জায়গাটা আগের মতো নেই, সময়ের সাথে বদলেছে। তারাই কি আর আগের মতো আছে? গায়ত্রীকে দেখতে আরো সুন্দর লাগছিল। বিপরীতে পলক যেন একটু মলিনী ছিল। সেই প্রথম কথা বলে, কেমন আছো গায়ত্রী? বেশ ভালো আছি। তোমার কি খবর? এতদিন পরে কি মনে করে? আমি আমার ভুল বুঝতে পেরেছি গায়ত্রী। তোমার সাথে অন্যায় করেছি আমি ক্ষমা চাচ্ছি তোমার কাছে। ফিরে চলো প্লিজ। গায়ত্রী শব্দ করে হেসে ওঠে। পলক, তুমি দেখছি আমাকে পুরোপুরি ভুলে গিয়েছিলে। কোনো খবরই রাখোনি। মানে? তোমাকে ভালোবেসেছিলাম। বাবা মার বিরুদ্ধে গিয়ে বিয়েও করেছিলাম। তার প্রতিদান তো তুমি দিয়েই দিয়েছ। তারপর আমার আর কি করার? ফিরতে হয়েছে সেই বাবা মার কাছেই। তাই আমিও বাবা মার বাধ্য মেয়ে হয়ে গেলাম। দেরিতে হলেও তাদের ভালোবাসার প্রতিদান দিয়েছি।
মানে? গায়ত্রীর দৃষ্টি অনুসরণ করে ঘুরে পিছনে তাকাতেই পলক দৃশ্যটা দেখল। এক ভদ্রলোক একটা বছর দুয়েকের বাচ্চা মেয়ের সাথে খেলছেন। আমার হাজবেন্ড তন্ময় আর আমার মেয়ে রিদি। পরিচিত হবে ওদের সাথে, ডাকবো? পলকের ঠোঁটে এক টুকরো তিক্ত হাসি ফুটে উঠল। না, থাক, আর ডাকতে হবে না। তোমাকে বিরক্ত করার জন্য দুঃখিত, আমি আসছি। গায়ত্রীর উত্তরের অপেক্ষা না করেই পলক দ্রুত পায়ে হাঁটতে থাকে। সে আর পেছনে ফিরে তাকাবে না। গায়ত্রী দুপা হেঁটে স্বামী সন্তানের কাছে যায়। তার চোখ অকারণেই জলে ভরে উঠেছিল, কিন্তু সন্তানের আধো আধো বুলির মা ডাকে সে জল ভরা চোখেও স্বপ্ন খেলে যায়। মুখের বিষণ্ণতা ঠোঁটের কোণে গিয়ে হাসিতে রূপান্তরিত হয়। তার সমস্তটা জুড়ে এখন তার স্বামী আর সন্তান। সেখানে কোথাও পলকের স্থান নেই। ভালোবাসা রং বদলায়, কারণে অকারণেই বদলায়। বদলে গিয়েছিল পলক, বদলেছে গায়ত্রীও, কিন্তু কারো জীবন কারোর জন্য থেমে থাকে না, কখনোই না। শেষ হলো আজকের গল্প জলস্বপ্ন। কলমে অরুণিমা।